হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি একটু আগে আর কি পোস্ট করেছিলাম যে তোমাদের হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ ক্লাস দুইটা বাকি আছে। একটা হচ্ছে যে নিউক্লিয়ার ফিজিক্স, যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এই ক্লাস দুইটা নেওয়ার কথা ছিল আজ থেকে 2 দিন আগে। পর পর 2 দিন নেওয়ার কথা ছিল, বাট ক্লাসটা হচ্ছে যে আমরা আজকে এই দুইটা শেষ করে দিব। আমাদের টার্গেটটা ছিল হচ্ছে একটা মিনিট, একটা মিনিট শুরু করতে। ওকে, তো আজকে হচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের 50টা না প্রায় 52টা মতো হচ্ছে যে এমসিকিউ আছে, বোর্ড এমসিকিউ। সেটা হচ্ছে কমপ্লিট করাবো। তো কেউ যদি ক্লাস থাকতে চাস যুক্ত হতে পারিস। হয়তোবা সবাই কাটাচ্ছিস, সবাই যদি নষ্ট করে থাকিস, কেউ দেখতে যাচ্ছে পড়তেছিস না, তো ক্লাসে জয়েন হইতে পারিস। লিস্ট কিছু হলেও শিখতে পারবি ক্লাসটা থেকে। ওকে, তো আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিব। আমাদের টোটাল 52টা এমসিকিউ আছে। 3টা 7 বাজে, আই গেস 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যদি কেউ ক্লাস করতে মন চায় বা ক্লাসে থাকতে ইচ্ছা করে তাহলে যুক্ত হতে পারিস। তো যাই হোক, আমরা হচ্ছে স্টার্ট করে দিই কথা না বলে। এন্ড আমি একটু জাস্ট চেক করব ফেসবুক থেকে, চেক করার পরে হচ্ছে শুরু করতেছি। ওকে, তো কেউ যদি যুক্ত হতে চাও জমে যুক্ত হতে পারো। তো যাই হোক, আমরা হচ্ছে স্টার্ট করে দিব। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে, একদম আমরা সিরিয়াল ওয়াইজে যাবো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, আমরা একদম চ্যাপ্টারটা শুরুতে যেভাবে আছে সেইভাবে সেই রকম ভাবেই যাবো। তো আমাদের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন কে? অর্থাৎ আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কোথায় করা হয়? ওই যে যেখানে নিউক্লিয়াসটা আবিষ্কার করা হয়েছিল, কে করেছিল জানি? রাদারফোর্ড। তাহলে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করা হয় ওই যে একটা জিঙ্ক সালফাইডের প্রতি প্রভাব সৃষ্টি করে একটা পর্দা থাকে, সেই পর্দা দিয়ে হচ্ছে তুমি আহ আলো নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে ওখানে যে নিউক্লিয়াসের যে আবিষ্কারটা হয়, এই মূলত এই পরীক্ষাটা করা হচ্ছে রাদারফোর্ড। তো আলফা কণা এখানে হচ্ছে যে তোমার কি বলা হয়, জিঙ্ক সালফাইডের উপর একটা প্রতিপ্রভাব সৃষ্টি করে, মাঝখানে কিছু পরিমাণ দু একটা দেখা যায় যে 20 লক্ষের মধ্যে দুই একটা মনে হয় হচ্ছে ব্যাক করে। তো যে দু একটা ব্যাক করতেছে, মাঝখানে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। তো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন কে? রাদারফোর্ড। আবার যদি বলে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড। তো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা, অ্যান্সারটা হচ্ছে রাদারফোর্ড। এবার যদি বলা হয় নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? রাদারফোর্ড। নেক্সট আমরা যদি যাই, এখানে আমি একটু যদি লিখে দিই, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা অর্থাৎ নিউক্লিয়াসের যে পরীক্ষাটা আছে, নিউক্লিয়াস আবিষ্কার। ওকে, নেক্সট প্রবলেম। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কত? সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগটা কত সেটা আমাকে বের করতে বলছে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক বেগ, হাইড্রোজেন পরমাণুর সর্বনিম্ন কক্ষপথ হচ্ছে n = হচ্ছে 1। তাহলে কৌণিক ভরবেগ কোনটা? কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে mvr হচ্ছে n h/হচ্ছে 2 পাই। এই mvr টাকে অনেক সময় আমরা কি বলি? এল বলে থাকি। তো এল ইকুয়ালস টু কি? n h/হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে আমরা যদি কি বলছে, সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ, তাহলে n ইকুয়ালস টু কত? 1। তো সেই ওয়ানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে 1 × h/হচ্ছে 2 পাই। তো আমাদের অ্যান্সার কত? h/2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগ বের করার সূত্র। এমভিআর ইকুয়ালস টু হচ্ছে n/2 পাই। সো অ্যান্সার কোনটা আসতেছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগটা হচ্ছে h/2 পাই। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। নেক্সট, ইলেকট্রনের নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করাকে কি বলে? তোমরা জানো যখন ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তখন শক্তি শোষণ ঘটে, আর যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ হয়। তো আমরা যদি একটু লিখে দিই এখানে সুন্দর মতো করে, যে নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে যাবে, তখন শক্তির কি হবে? শোষণ হবে। এখানে কি হবে? শক্তির শোষণ হবে। শক্তির শোষণ হয়।
আবার যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে তখন কি হবে, শক্তির বিকিরণ হবে, শক্তির বিকিরণ হবে। তাহলে কি হচ্ছে, নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে যাচ্ছে শক্তি শোষণ হচ্ছে, উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসতেছে শক্তির বিকিরণ হচ্ছে। তো যেহেতু প্রশ্নে বলছে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে, তার মানে মনে করো যে 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে যাচ্ছে, তাহলে কি হবে, সেখানে শক্তির শোষণ হবে। তো আমাদের অ্যান্সার কোনটা, শক্তির শোষণ বা ক নাম্বারটা। নেক্সট। বিচ্ছুরণ আর বিকিরণ কি সেম? হ্যাঁ। বোর পরমাণু মডেল অনুসারে কৌণিক ভরবেগ কোনটি? বোর পরমাণু মডেল অনুসারে কৌণিক ভরবেগ কোনটি? একটু আগে বলছিলাম যে এম ভি আর ইকুয়ালস হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। এম ভি আর ইকুয়ালস হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। সো এম ভি আর যেটা, সেটাকে আমরা বলতেছিলাম কৌণিক ভরবেগ, এইটাকেই কি দিয়ে প্রকাশ করা, এল দিয়ে প্রকাশ করায়। তাহলে এম ভি আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, এল ইকুয়ালস হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। তো আমাদের কৌণিক ভরবেগটা কত হবে, এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, ক নাম্বার। নেক্সট। হাইড্রোজেন পরমাণুর আর নট বনাম এন এর লেখ চিত্রটা কোনটি? হাইড্রোজেন পরমাণুর আর নট বনাম এন এর লেখ চিত্রটা তোমরা জানো যে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যদি আমরা ওই সূত্রটা প্রমাণ করি, তো প্রথম কক্ষপথের সাথে যদি তুলনা করি তাহলে একটা সূত্র দাঁড়ায় এরকম, আর নট ইকুয়ালস হচ্ছে এন স্কোয়ার ইন্টু হচ্ছে আর অন। এটা একটা সূত্র, আর নট ইকুয়ালস হচ্ছে এন স্কোয়ার আর অন। আর নট হচ্ছে তুমি যে কক্ষপথের জন্য তুমি বের করতে চাচ্ছ, আর নট দিয়ে প্রকাশ করে, এন দিয়েও প্রকাশ করে। তো আর নট ইকুয়ালস হচ্ছে এন স্কোয়ার আর অন। তো আমরা যদি এখন এটাকে গ্রাফ পেপারে বসানোর ট্রাই করি তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলছে, আর নট বনাম হচ্ছে এন লেক্সিত্রে। এখানে যত যাই কিছুই বলুক না কেন আমাদের গ্রাফটা দেখো, গ্রাফটাই কিন্তু এনটা আছে কোন অক্ষ বরাবর, এনটা আছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর নটটা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। এনটা আছে ওয়াই অক্ষ বরাবর, আর নটটা আছে কি এক্স অক্ষ বরাবর। তাহলে আমি যদি একটু বসাই দিই এখানে কি পাবো দেখি, আর নটের জায়গায় কোনটা হবে, এক্স অক্ষ বরাবর। এন স্কোয়ার যেটা, এন স্কোয়ার কোন অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এন স্কোয়ারের জায়গায় কি হবে, ওয়াই স্কোয়ার। কিন্তু আর অন, এটা তো একটা কনস্ট্যান্ট, আর অন এর মানটা কত, প্রথম হাইড্রোজেন কক্ষপথের যে ব্যাসার্ধের মানটা সেটা কত, 0.53 অ্যাংস্ট্রম। 0.53 হচ্ছে অ্যাংস্ট্রম। সো এই মানটা কি একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টটাকে আমরা কি করতে পারি, সি লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি টাই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্টকে তুমি যদি ওয়ান দিয়ে ভাগ করো, কোন একটা কনস্ট্যান্টকে যদি ওয়ান দিয়ে ভাগ করো সেটা তো অবশ্যই একটা কনস্ট্যান্টই থাকবে। সো সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরলাম হচ্ছে কে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি, কে এক্স পাচ্ছি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স। তো আমরা, তোমরা হচ্ছে কোনিক্স এর ক্ষেত্রে পড়ে আসছো, কি বলে এটাকে, পরাবৃত্ত। ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর ক্ষেত্রে কেমন ছিল চিত্রটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মানে হচ্ছে এক্স এর ঘাত হচ্ছে 1, তার মানে এক্স অক্ষ বরাবর যাবে। অর্থাৎ চিত্রটা হবে এরকম, এরকম হবে। সেই দিকে তো নেগেটিভ দিকে যাওয়ার কোনো চান্সই নাই, মানে ব্যাসার্ধটা তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। সো নেগেটিভ দিকে যাবে না, শুধুমাত্র কি হবে, পজিটিভ দিকেই থাকবে। সো আমাদের এটার অ্যান্সারটা কেমন হবে আমরা যদি চিন্তা করি, এটার অ্যান্সারটা হবে জাস্ট এই দিকেই যাবে, একটা দিক দিয়ে যাবে। সো এখানে তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, মানে ব্যাসার্ধের মানটা তোমার নেগেটিভ হওয়ার কোনো চান্স হবে না, সবসময় অলওয়েজ পজিটিভ। সো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স পাচ্ছি। তাহলে আমাদের গ্রাফটা এটা কোন অক্ষ বরাবর ছিল, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে আমাদের কোনটা, আর নট। মানে গ্রাফ কি পাচ্ছি, এইটা। তাহলে এটা দেখো কোথায় আছে, গ নাম্বারটাতে। না, 0.53টা কোনটা? 0.53 হচ্ছে ওই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা, আরনটা। এমসিকিউর ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করবা, বুঝছো? এমসিকিউর ক্ষেত্রে দেখবা যে তোমাদের ওই বড় সূত্র তো দেখা যায় সিকিউর ক্ষেত্রে না করলেও হয়, আমি যতটুকু জানি। বাট এইটা হচ্ছে এমসিকিউর জন্য প্রয়োগ করবা। 3টা সূত্র আছে। একটা হচ্ছে আর নট বের করা, মানে আর এন, মানে এন তম কক্ষপথের ব্যাসার্ধের মানটা বের করা, এটাও আর নট দিয়ে প্রকাশ করতেছে। আবার তোমার এন তম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মানটা, আর একটা হচ্ছে এন তম কক্ষপথের বেগের মানটা। তো এই 3টা সূত্র আছে, 3টা সূত্র একটু মাথায় রাখতে হবে। এন্ড দেখো সূত্র থেকে গ্রাফ, এন্ড এই যে প্রশ্নগুলো আজকে লিখতে, মানে আমাদের নতুন টাইপিস্টে দিয়ে করানো হয়েছে, তো আসলে লিখতে মনে নাই যে উনি লিখতে পারে নাই যে কোনটা কোন বোর্ডে আসছে। এই প্রশ্নগুলো যা যা করানো হচ্ছে কিন্তু সব হয় বোর্ডে আসছে বেশিরভাগ। এখানে টোটাল 53 না 54টা প্রশ্ন আছে, 53 54টা প্রবলেমের ভিতরে বেশিরভাগই প্রায় 40টা মতোই কিন্তু বোর্ডের প্রশ্ন, বাকি যে 10টা দেখতেছো সেটা হয়তো বা কোনো স্কুল কলেজের প্রশ্ন। ভাই আমি কি ক্লাস করতে পারবো? হ্যাঁ, জুমে যুক্ত হতে পারিস। ভাই সেমিকন্ডাক্টর পারি না। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর পারি না, মানে চেষ্টা করলেও পারি না। কেন ভাইয়া? সেমিকন্ডাক্টর সহজই আছে। আহ ওকে, সমস্যা নেই, একটু পর পড়লে বুঝবে। তারপরে অনেক ব্যাখ্যামূলক ভাই। ব্যাখ্যামূলক কেন, ইদানিং তো তোদের হচ্ছে যে সেমিকন্ডাক্টর থেকে ওই যে কমন ইমিটার, কমন বেস কনফিগারেশন, তারপরে হচ্ছে ওইখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসতেছে। সো ওই টপিকটা ভালো করে, ট্রানজিস্টারের টপিকটা ভালো করে পড়লেই তো হওয়ার কথা, আই গেস।
আচ্ছা যাই হোক, তারপরে আমি নিজেও কখনো সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সার করতাম না, বা আমাদের টাইমেও ছিল সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সার করি নাই। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে যখন বুয়েটের মানে প্রিপারেশন নিতে গেছি তখন হচ্ছে যে কিন্তু ওইটা পড়া লাগছে। And বুয়েটের একটা বলতে পারি যে ওইখান থেকে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ট্রানজিস্টরের টপিক থেকে, কমন ইমিটার, কমন বেস কনফিগারেশন, ওই ওই জায়গা থেকে। তো টোটালি বাদ দেওয়া যাবে না আসলে। শর্ট বাদ সিলেবাস। ওইগুলো পারি, ওইগুলো পারি, মানে এমসিকিউ তে ঝামেলা হয় মেনলি হচ্ছে কিন্তু ভাই আলফাবেট আইসিটি। আলফাবেট ওইগুলো। আইসিটি ওই চ্যাপ্টারটা পারি না, তো প্রোগ্রামিং আর এইচটিএমএল করি, ওই দুটোই ভালো পারি, মানে ওই জন্য আর কি ওই ওই বেস্টের জন্য পারি না। আইসিটিউতে তো ওই সংখ্যা পদ্ধতি ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা কেন বাদ দিচ্ছ ভাই? জানি, ওইটা থেকে তো জানি তো, বাট আমি এটা পারি না, প্রোগ্রামিং এইচটিএমএল এগুলো ভালো পারি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কিন্তু যখন তুই মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়াশোনা করবি তখন কিন্তু তোর লাগবে। তুই যখন ভার্সিটিতে উঠবি, ভার্সিটিতে উঠার পর কিন্তু এই সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করা লাগবে। একটা কোর্স আছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর, তখন কিন্তু এটা পড়া লাগবে, এটা পারা লাগবে, বুঝছো? নাইলে কিন্তু উপরে ক্লাস এসে ভার্সিটিতে এসে কিন্তু তখন ও শিখা লাগবে। তো আগে থেকেই শিখে আসো, এখনো সময় আছে, 1 মাস মতো টাইম আছে, পড়ো, হয়ে যাবে। একজনের পড়া না বুঝলে আরেকজনের পড়া দেখো, ক্লাস একটু ইউটিউবে সার্চ একদম করো। করছি। ওকে। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n=3 কক্ষ থেকে n=2 কক্ষে আসে তখন নিঃসৃত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? তো আমরা জানি যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন আসে সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/λ ইকুয়ালস হচ্ছে রিডবার্গ ধ্রুবক আর এইচ ইন্টু হচ্ছে 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। এই সূত্রের কিন্তু সিকিউ থাকে। এই যে সূত্রটা লিখলাম এই সূত্রের কিন্তু সিকিউ পাবা। সবসময় মনে রাখবা রিডবার্গ ধ্রুবক আছে এখানে, যেহেতু প্রশ্নে দেখো খেয়াল করে দেখো রিডবার্গ ধ্রুবকটা আরই রাখছে, সো এক্স্যাক্টলি মানটা ওরা বের করে নাই। সো আমরা আরই ধরে করবো, সো আর এইচ এর জায়গায় কত রাখলাম? আর রাখলাম। এখন দেখো 1/n1 স্কোয়ার, এনটা হচ্ছে সর্বনিম্ন কক্ষপথটা, তাহলে এটা হচ্ছে কি 3 আর এটা হচ্ছে 2, তাহলে এটা হবে এন অন এর ভ্যালুটা আর এটা হবে N2 এর ভ্যালুটা। সর্বনিম্ন কক্ষপথ কোনটা? 2 নম্বরটা। আর এটা কি সর্বোচ্চ কক্ষপথ, মানে এই দুইটার ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে? 1/4 মাইনাস 1/9 হচ্ছে 9। ওকে। তো আমি এখান থেকে যদি লসাগু নিই 36, তাহলে এখানে পাবো হচ্ছে 9 আর এখানে পাবো হচ্ছে কত? 4, তার মানে 5 থাকতেছে, তার মানে 5 আর ডিভাইডেড বাই হচ্ছে 36। এটা কি পাইলাম? 1/λ, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা। সেখান থেকে আমার লাগবে কি তরঙ্গ দৈর্ঘ্যটা কত, মানে ল্যামডাটা কত। তাহলে এটাকে আমরা যদি বিপরীত উল্টা করে দিই তাহলে কি পাবো? 36 ডিভাইডেড বাই হচ্ছে 5 আর। So আমাদের অ্যান্সার কোনটা? 36 ডিভাইডেড বাই হচ্ছে 5 আর। 36 ডিভাইডেড বাই হচ্ছে 5 আর, ঘ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, আর এই স্যার আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? আর এইচ দিয়ে ওই একই জিনিস, এখানে দেখ রিডবার্গ ধ্রুবক আর আর লিখেই দিছে, আর আমরা বইতে পড়ে আসছে আর এইচ। তো তোমার এখানে যেটা বলতেছে সেটাই দাও, একই জিনিস, কোনো পার্থক্য নাই। আচ্ছা। বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত কত? বোর পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি আর বিভব শক্তির অনুপাত কত? তাহলে ইলেকট্রনের মোট শক্তিটাকে যদি আমরা সূত্রে লিখি, ইট ইকুয়ালস হচ্ছে, আমি তো নিজে বুঝে বলে গেলাম, মাইনাস, সূত্রটা কি ছিল? -1/2 ইন্টু হচ্ছে 1/4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট E² ডিভাইডেড বাই R²। হ্যাঁ, এটা এটা হচ্ছে মোট শক্তি। আর বিভব শক্তির সূত্রটা হচ্ছে পটেনশিয়াল ইপি রাখলাম। তো বিভব শক্তিটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট মাইনাস হবে একটা 4 পাই এপসিলন নট ইন্টু হচ্ছে E² ডিভাইডেড বাই হচ্ছে R²। এটা হচ্ছে ফার্স্ট যে সূত্রটা লিখছে এটা মোট শক্তি সূত্র, আর নিচে যেটা লিখছে এটা হচ্ছে বিভব শক্তি সূত্র। এখন তোমার প্রশ্নে কি বলছে? মোট শক্তি আর বিভব শক্তির অনুপাতটা কত? তাহলে মোট শক্তি হচ্ছে ইটি ডিভাইডেড বাই বিভব শক্তি হচ্ছে ইপি। দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুইটার মধ্যে এই দুইটা কিন্তু সেম। দেখো এই পাশের এই অংশটুকু, এই পাশের অংশটুকু, এই পাশের অংশটুকু কিন্তু সেম, শুধুমাত্র কি আসছে? এক্সট্রা হাফ আসছে। তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র হাফ থাকবে আর নিচে কি থাকবে? 1 থাকবে, কারণ বাকিটা তো কেটে যাবে। তাহলে কত আসতেছে? 1:2, 1:2। তাহলে আমাদের এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষের ইলেকট্রনের মোট শক্তি আর বিভব শক্তির অনুপাত কত? 1:2। মোট শক্তি আর বিভব শক্তির অনুপাতটা কত? 1:2। সূত্রটা একটু মাথায় রাখিও, কারণ অনেক সময় দিতেও পারে যে মোট শক্তির সূত্রটা লেখো। সূত্রটা হচ্ছে -1/2 ইন্টু 1/4 পাই এপসিলন নট ইন্টু E² ডিভাইডেড বাই R²। আর বিভব শক্তিটা হচ্ছে -1/4 পাই এপসিলন নট ইন্টু E² ডিভাইডেড বাই R²। তো এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। নেক্সট, বোরের প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির মান কত? বোরের প্রথম কক্ষপথ, তাহলে n ইকুয়ালস টু কত? 1। n=1 প্রথম কক্ষপথে আবর্তনশীল একটা ইলেকট্রন, এর মোট শক্তির মান কত? তাহলে মোট শক্তির মান হচ্ছে আমরা জানি -13.6 ইলেকট্রন ভোল্ট। একদম প্রথম বোর কক্ষপথের শক্তির মানটা, এটাকে আমরা E1 দিয়ে প্রকাশ করি।
-13.6 ইলেকট্রন ভোল্ট, এটাকে তোমার ভোল্টে নিলে কত হবে, তারপরে জুলে নিলে কত হবে, এই মানগুলো না একটু মনে রাখিও। যেটা আছে -13.6 ইলেকট্রন ভোল্ট, যদি বলতো যে মোট শক্তির মানটা কত, ক্যাপশনে যদি জুল দেওয়া থাকতো, জুলে দেওয়া থাকতো, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আসলে কত জুল। কেউ বলতে পারবা 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল? 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এইটাকে অনেক সময় কিসে নিয়ে যেতে হতে পারে, জুলেও থাকতে পারে অ্যান্সারে। তো তোমার সবসময় যে ইলেকট্রন ভোল্ট থাকবে তা না, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে প্রথম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তির মান হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলেও থাকতে পারে বা অন্য এককেও থাকতে পারে, সো একটু মনে রাখবা। সো প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির মানটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। 8 পরে 9 নম্বর, হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তির মান এত, উহার দ্বিতীয় কক্ষের শক্তির মানটা কত? দেখো আমরা প্রথমে একটা সূত্র লিখেছিলাম, সেটা কিন্তু এনতম কক্ষপথের সাথে ব্যাসার্ধের একটা সম্পর্ক, এই যে এভাবে লিখছিলাম আর নট ইকুয়ালস হচ্ছে এন স্কোয়ার আর অন, একটা সূত্র লিখছিলাম। ওকে, এটা কি ছিল? এন দিয়ে যেটা বোঝাচ্ছে যে কক্ষপথের জন্য তুমি ব্যাসার্ধটা নির্ণয় করতে চাচ্ছ যে পরমাণুর জন্য, সেই সূত্রটা মানে কি হবে, আর নট ইকুয়ালস টু এন স্কোয়ার আর অন। এটা হচ্ছে সূত্র। আর অনটা ছিল একদম প্রাথমিক অবস্থায় যে কক্ষের ব্যাসার্ধ সেটার মান 0.5 সেম ভাবে শক্তির জন্য একটা সূত্র আছে, সেটাকে আমরা ই নট দিয়ে প্রকাশ করতে পারি, ই অন দিয়েও প্রকাশ করতে পারি। সূত্রটা কি হবে ভাই? সূত্রটা হচ্ছে ই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার, ই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্নে বলছে হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি, ভূমি অবস্থায় মানে হচ্ছে প্রথম কক্ষপথের শক্তির মানটা, এই যে একটু আগেই দেখে আসছি। ইয়নটা কত দেখছে, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে উহার দ্বিতীয় কক্ষের শক্তিটা কত? দ্বিতীয় কক্ষ মানে হচ্ছে n ইকুয়ালস টু 2। তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তির মানটা কত? তাহলে আমরা যদি এখানে বসাই দিই, ইয়নের মানটা কত, -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন এর মানটা কত, দ্বিতীয়, তাহলে কত হবে 4। তাহলে -13.6 কে যদি 4 দিয়ে ভাগ করো কত পাবা, -3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কিসের জন্য বের করলাম? দ্বিতীয় কক্ষপথে শক্তির মানটা বের করছি, দ্বিতীয় কক্ষপথে শক্তির মানটা বের করছি -3.4 ইলেকট্রন ভোল্ট। সো অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা। ওকে, নেক্সট হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো এবার শর্টকাট ওই সূত্রটা আমাদের কাজে লাগবে। প্রথম উত্তেজিত কক্ষপথ এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথ কাহিনী আছে কি? এটাই কিন্তু সুন্দর একটা প্রশ্ন বলতে পারো, সুন্দর একটা প্রবলেম। আমরা এটা, okay, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথটা হচ্ছে 1, একদম শুরুতে 1 নম্বর কক্ষপথ। তাহলে প্রথম উত্তেজিত মানে কি? প্রথম উত্তেজিত কক্ষপথ মানে হচ্ছে এর পরের স্টেপটা, প্রথম উত্তেজিত কক্ষপথ। প্রথম উত্তেজিত কক্ষপথ মানে হচ্ছে n equals to কত হবে, 2 হবে। এবার বলছে দ্বিতীয় উত্তেজিত কক্ষপথটা, তাহলে দ্বিতীয় উত্তেজিত কক্ষপথটা হবে n equals to কত, 3 হবে কিন্তু। তাহলে এটাকে আমরা 1 দিলাম প্রথম কক্ষপথের উত্তেজিত, আর এটাকে দ্বিতীয় কক্ষপথের উত্তেজিত শক্তি স্তরটা কত, 3। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে যে ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে প্রথম উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের জন্য আমরা ধরলাম আর1, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের জন্য আমরা ধরতেছি হচ্ছে আর2। তাহলে আমার প্রশ্নে যেটা বলছে আর1:আর2টা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু আগে সূত্র লিখে আসলাম যে আর নট বা আর এন বলতে পারো, সূত্রটা হচ্ছে কি, এন স্কোয়ার আর অন। হ্যালো, হ্যালো, कोई है?